আপনার কোনো মানুষ চায় না এখন নির্বাচন, বলে না যে আছে ওনারা ভালো চালাচ্ছে। আমরা মনে করি সংবিধান যেটা আছে ওটাকে জাদুঘরে রাখা হোক। বিএনপি চাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হোক, নির্বাচন হলে তারা সংস্কার করবে। এখন সাধারণ মানুষ কিন্তু তা বিশ্বাস করছে না। শুধু একটি মাত্র দল, যে বাংলাদেশের এখনকার সময় সর্ববৃহৎ যে দল, তারাই শুধু নির্বাচনের কথা বলছে। আমি মনে করি ৫ তারিখের পর আমাদের যে জাতীয় ঐক্য ছিল সেই ঐক্যটা এলোমেলো হয়ে গেছে। দর্শক, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় যুব পরিষদের সম্মানিত সভাপতি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক জনাব এস এম শামসুল আলম নিক্সন। আজ আমরা কথা বলবো দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে। শামসুল আলম নিক্সন সাহেব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে আজকে দেশের বিভিন্ন স্থানে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে। আসলে গণহত্যা বা জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান আমরা যেটাই বলি, সেই বিচারটি হওয়ার পূর্বেই এই দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যেই ছাত্র জনতা একটা চরম আন্দোলন করে আসছে। তো আজকের এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং এর ব্যর্থতা বা নেপথ্যে কারা, যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আপনি তো বাংলাদেশের সাংবাদিকতার জগতে আপনার ভালো পরিচিতি আছে, আপনিও ভালো জানেন। আমি তারপরে বলছি, আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল যুব সমাজকে এবং দেশবাসীকে আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনি জানেন যে একটি ফ্যাসিস্ট সরকার গত উম, দেড় যুগ যাবৎ, আমি ধরতে গেলে আহ, আহ, ১ যুগ যাবৎ, সম্ভবত ১২-১৩ বছর যাবৎ, মানে তারা যে তিন টার্ম ক্ষমতায় ছিল, ক্ষমতায় এসেই তারা ফ্যাসিজম চালু করেনি। তারা ক্ষমতায় আসার পরে দীর্ঘ প্রায় ১২ বছর দেশের মানুষের উপরে, মুক্তিকামী মানুষ, বিরোধী দলের উপরে যে অন্যায় অবিচার অত্যাচার করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, এবং এদের দেশি বিদেশি আমাদের দেশের যারা ভালো চায় না এরকম অনেক এজেন্ট আছে তাদের, ভারতের থেকে শুরু করে অনেকেই ছিল এই আমাদের উপরে শোষণ নিপীড়ন নির্যাতন করার জন্য, আমাদের এখানে লুণ্ঠন করার জন্য। আপনারা জানেন যে গত সরকার বাংলাদেশের ফান্ড শূন্য করে, বাংলাদেশের রিজার্ভ শূন্য করে সব কিছু নিয়ে কিন্তু তারা পালিয়ে গেছে। সেই তারা এখন বিভিন্ন এজেন্টের মাধ্যমে, সেই এজেন্ট দেশি এবং বিদেশি, বাংলাদেশে ৫ই আগস্ট যে অভ্যুত্থান ঘটেছে, আপনি জানেন সে অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে পুরোপুরি আমরা কিন্তু একটা আমরা অভ্যুত্থানের পুরো স্বাদটা পাইনি। কারণ ৫ তারিখে যদি শেখ হাসিনা রেখে যাওয়া সকল প্রশাসনিক কাঠামো, তার সামরিক বাহিনী, তার প্রশাসনিক, তার পুলিশ এবং তার যত কাঠামো ছিল রাষ্ট্রীয়, আমরা যদি ওই দিনে আমরা চেঞ্জ করে পুরা সাজিয়ে দিতে পারতাম, রাষ্ট্রপতিকে ওই দিনই যদি পরিবর্তন করতে পারতাম, তাহলে হয়তো আজকে তারা এটা করার সুযোগ পেত না। আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনার আত্মীয়, সেও চায় আওয়ামী লীগ এখানে রাজনীতি করুক। রাষ্ট্রপতি, অলরেডি রাষ্ট্রপতি যিনি আছেন তিনি আওয়ামী লীগের মনোনীত, এবং উম, আহ, সরকারি অনেক আমলা আছে যারা আওয়ামী লীগের মদতপুষ্ট হয়ে এদের অনেক ভালো অবস্থায় আছে। এই সকল ষড়যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র একভূত করে আজকে তারা এই এত বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, মেধা হত্যা করেছে, বাংলাদেশের ছাত্রদের হত্যা করেছে, এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা রাজপথে নামার চেষ্টা চালাচ্ছে। আমি মনে করি এই দায়ভার সরকারের উপরই বর্তায়। আমি চাই, আমরা চাই যে এই গণহত্যার দ্রুত বিচার হবে এবং আওয়ামী লীগেরও বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এখন যদি সরকার মনে করে এখানে কিছু বাধ্যবাধকতা আছে একটি রাজনৈতিক দল, প্রাচীন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি দাবি করছি যে যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়ায় এই দলটি নিষিদ্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই দলটির সকল কার্যক্রম সরকারি প্রজ্ঞাপন জারি করে স্থগিত করা হোক। আরেকটি বিষয়, আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সকল বিরোধী মতের যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যে একটি ঐক্য আমরা লক্ষ্য করেছিলাম,
সেই ঐক্যটি কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতির ৮ মাসের মধ্যেই অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি যে এই ঐক্যটা আসলে ফাটল সৃষ্টি হয়েছে। এর আসলে মূল কারণ কি? আপনি জানেন যে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, আমার নেতা আসম আব্দুর রব, তার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ আমাদের একটি সংগঠন। আমরা ৬ টি সংগঠন একসাথে, রাজনৈতিক দল একসাথে আমরা মাঠে ছিলাম। আমরা যুগপৎ আন্দোলন করেছি। সেখানে বিএনপি ছিল, যুগপৎ আন্দোলনে জামাত ছিল বা গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এলডিপি ১২ দল অনেকেই আমরা মাঠে ছিল এই আন্দোলন সংগ্রামে। আমাদের তখন একটা টার্গেট ছিল যে ফ্যাসিস্ট হটাতে হবে। এই ফ্যাসিস্ট হটানোর বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল কিন্তু এক মঞ্চে একসাথে আন্দোলন করেছি। আমরা যখন ৫ তারিখে এদেশ থেকে খুনি সরকার বিদায় নিয়েছে, এ দেশটা যখন দখলমুক্ত হয়েছে ৫ তারিখ দুপুরবেলা, আপনি জানেন যে ৫ তারিখ রাত থেকে দেশটা কিন্তু আবার বেদখল হয়ে গেছে। যারা বেদখল করেছে তারা কারা? আমরা তো কোনো জায়গায় দখল করিনি। এখন এই যে দখল, পাল্টা দখল, আমরা দখলদারিত্ব চাই না। আমরা চেয়েছি সংবিধানের আমূল পরিবর্তন। কারণ আপনি জানেন এই সংবিধানটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজ থেকে ২৫০ বছর আগে এটা এদেশে চালু করে মানুষকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করার জন্য। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন দ্বারা এদেশে বড় ২ টি রাজনৈতিক দল দীর্ঘ সময় এদেশে শাসন শোষণ করেছে। তারা কিন্তু কখনো এই আইন সংস্কারের কথা বলেনি। আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ১৯৭২ সালের ৩১ অক্টোবর সৃষ্টি হয়েছে সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কারের স্লোগান নিয়ে। আমাদের সেই দাবিটা আমরা দীর্ঘদিন মাঠে থাকার পর আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা, আমাদের দেশবাসী বুঝতে পেরেছে যে এই সংবিধান এটা এদেশের জন্য অকার্যকর। এই সংবিধানটা পরিবর্তন দরকার। এবং ২৪-এর অভ্যুত্থানটা হয়েছে সংস্কারের জন্য অভ্যুত্থান হয়েছে, নির্বাচনের জন্য না। আজকে যারা নির্বাচন করে চেঁচামেচি করছে তাদের কাছে আমি অনুরোধ করব, আগে রাষ্ট্রটাকে আমরা সংস্কার করি। আমরা একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে আবার সে স্বৈরচার হয়ে যায়। এই যে আইনগত জটিলতা, যে কি কারণে সে স্বৈরচার হবে, সেই জায়গাগুলো যদি আমরা মেরামত না করতে পারি, আমার দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাবে। আমার সংবিধান যদি সেই জায়গাটা নিশ্চয়তা না দিতে পারে, আমরা যদি সেইখান সংবিধানটা টেকসইভাবে আমরা সংস্কার করতে না পারি যে এদেশের একটা সুতা, একটা টাকা এদেশের রাষ্ট্রের অজান্তে দেশের বাইরে যাবে না। এই জায়গাগুলো মেরামত করতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানে ১২৫০-র মতো ব্রিটিশ পাকিস্তানিদের আইন এখনো বলবৎ রয়েছে। ব্রিটিশ পাকিস্তানিদের রেখে যাওয়া আইন দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। আমরা মনে করি সংবিধান যেটা আছে ওটাকে জাদুঘরে রাখা হোক এবং মানুষের কাঙ্ক্ষিত মানুষের গণতন্ত্রকে মানুষের বা তৃণমূল পর্যন্ত নিশ্চিত করতে হলে, গণতন্ত্রকে তৃণমূল পর্যন্ত নিশ্চিত করতে হলে আপনার নতুন সংবিধান, নতুন আইন প্রয়োজন আছে। ব্রিটিশদের আইন দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, এটা প্রতীয়মান। আপনি বলছিলেন সংস্কার এবং নির্বাচন। একদিকে একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছেন। অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের যে দল জাতীয় নাগরিক পার্টি, তারা বলছেন প্রথমে সংস্কার। কিন্তু এই সংস্কার এবং নির্বাচন এই ডামাডোলে আসলে জুলাই অভ্যুত্থানে নিহতদের যে বিচার এবং এই বিচার ইস্যুটি কি আসলে চাপা পড়ে যাচ্ছে কিনা? জুলাই অভ্যুত্থানটা আ আ সারা দেশের মানুষের অংশগ্রহণেই হয়েছে। স্লোগানটা ছিল যে আমরা পরিবর্তন চাই। যেভাবে রাষ্ট্র একটা দেশ চলতেছে, দেশটা এভাবে চলতে পারে না। এখানে সাংবিধানিক পরিবর্তন, এখানে রাজনৈতিক দলের সংস্কার, সংবিধানের সংস্কার অনেকগুলো বিষয় মোট কথায় চলে আসে। আমরা একটি টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই। আমি আমার ভোটটা দেওয়ার অধিকার চাই। আমি আমার ভোটটা যেন আরো একজন এসে দিয়ে না যেতে পারে। আমার ভোটটা যেন রাতে না হয়। আমরা সেই জায়গাগুলো মেরামত করার জন্যই আমরা বিভিন্ন রাজনৈতিক দল এই ছাত্রদের সাথে ছিলাম এবং ছাত্ররা তো নির্দিষ্ট একটা দাবিতে ছিল। পরবর্তীতে বা ছাত্ররা সহ সারা দেশের মানুষ এক দফায় চলে আসলো যে আমরা এই সরকারকে চাই না, হাসিনাকে চাই না। আমাদের আমাদের সেই আন্দোলন করতে গিয়ে আমাদের আবু সাঈদ, আমাদের মুগ্ধরা রক্ত দিয়েছে। আমাদের হাজার, হাজার সন্তান, ভাই, বোন পঙ্গুত্ব বরণ করেছে।
অন্ধ হয়েছে, নিহত হয়েছে, অনেক পরিবার তার সন্তান হারিয়েছে, অনেক ১০০-র বেশি শিশু হত্যা করেছে সেই খুনি হাসিনা সরকার। তো এই জায়গাটা বড় মাপে বড় করে দেখতে হবে। আমাদের নির্বাচনের আগে আমার আমার যেটা বলা, নির্বাচনের আগে এই যে গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট যে সরকার ছিল তারা, এইটার একটা সুস্পষ্ট এটার তদন্ত এবং এর বিচার আমরা চাই। এবং যে রাজনৈতিক দল এই হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ ঘটিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এটা হচ্ছে নির্বাচনের আগে এই কাজ দুটো অবশ্যই করা দরকার। আপনি হয়তো ভাবতে পারেন, বলতে পারবো, অনেকে মনে করে যে আমাদের ছাত্রদের বা আমাদের যে একটি জাতীয় ঐক্য ছিল সেই ওই যে ঐক্যের জায়গাটা ফাটল ধরেনি। ঐক্যের জায়গা যেটা আমাদের আছে সে জায়গাতে আমাদের কিছু মতবিরোধ আছে। যেমন বিএনপি চাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হোক, নির্বাচন হলে তারা সংস্কার করবে। এখন সাধারণ মানুষ কিন্তু তা বিশ্বাস করছে না। আমরা আহ, নাহিদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল হয়েছে এনসিপি অথবা আমাদের গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে আমাদের যেসব রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলা সহ, এরা কিন্তু সবাই কিন্তু বলছে যে মোটা দাগে একটা সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। শুধু একটি মাত্র দল যে বাংলাদেশের এখনকার সময় সর্ববৃহৎ যে দল, তারাই শুধু নির্বাচনের কথা বলছে। আমি মনে করি ৫ তারিখের পর আমাদের যে জাতীয় ঐক্য ছিল সেই ঐক্যটা এলোমেলো হয়ে গেছে। আমরা চাই যে সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটি জাতীয় ঐক্যের এই মুহূর্তে খুবই প্রয়োজন। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, হয়তো রাষ্ট্র অন্যদিকে চলে যাবে। দ্বিতীয়ত, আমি জাতীয় যুব পরিষদের পক্ষ থেকেই বলছি, আমরা বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যে সকল যুব সংগঠন রাজপথে দীর্ঘদিন ছিল, নির্যাতিত হয়েছে, সেই সকল যুব সংগঠনকে নিয়ে আমরা একটি যত যুব সংগঠন আছে আমরা এটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। আমাদের সুনির্দিষ্ট ২-৩টি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের উপরে, যেমন আগ্রাসন বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, এবং নির্বাচন কোন প্যাটার্নে হবে, কিভাবে হবে, তার উপরে আমরা এক ধরনের আলোচনা চলছে। হয়তো আপনারা অচিরেই আমরা আত্মপ্রকাশ করব। বাংলাদেশের অধিকাংশ যুব সংগঠন আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। আজকে আপনার এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান করব যে সকল যুব সংগঠন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মাঠে কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ জাতির এই ক্লান্তি লগ্নে আমরা এক মঞ্চে উঠে এক সুরে কথা বলি এবং একটি আগামী দিনে আমাদের যে শহীদদের ত্যাগের বিনিময়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেটা গড়ার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। সবশেষ যে বিষয়টা বলে আমি শেষ করতে চাই, সে বিষয়টি হচ্ছে আসলে আমরা দেখেছি পৃথিবীতে বিপ্লবের পরে কোনো দেশেই সিস্টেমটা আসলে থাকে না। সিস্টেমটাকে ভেঙে দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি এই জুলাই বিপ্লবের পরে কিন্তু আমাদের বাংলাদেশের সেই সিস্টেমটাকে বহালই রাখা হয়েছে। তো প্রতি সরকারের সেই রেখে যাওয়া একই সিস্টেম বলবৎ রেখে যদি নির্বাচন করা হয়, তবে এই দেশ বা জাতির আসলে কতটা মঙ্গল হবে এই বিষয়টা যদি আপনি বলেন? আমি এই কথা শুরুতেই বলেছি যে আমাদের যে অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে সেটা আধা বিপ্লব, আধা অভ্যুত্থান। কারণ গত সরকারের রেখে যাওয়া প্রশাসনিক আইনি কাঠামো, রাষ্ট্রপতি, সেনাপ্রধান সবাই কিন্তু বলবৎ আছে। তো এখানে মানে আমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা বারবারই করছিলাম যে আমাদের একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের সংস্কারের এই বিষয়ে, তারপরে নির্বাচনী বিষয়ে, আমাদের সকল বিষয়ে এটি জাতীয় ঐক্য এখন অপরিহার্য। এবং এই এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যদি ঐক্যটা আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু লাভবান হবে যে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট, তারাই কিন্তু লাভবান হবে। আপনি দেখছেন, আপনি প্রশ্ন করেছেন যে আজকে তারা মাঠে মিছিল করছে, কারণ আমাদের মধ্যে সেই ৫ তারিখের আগের ঐক্যটা নেই। আমাদের ঐক্যটা অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। আমি আহ্বান করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক মঞ্চে এসে এটি জাতীয় ঐক্য করার জন্য। আর পাশাপাশি এখন মনে করেন আপনার নির্বাচন হলো, আমি আমাদের বৃহৎ রাজনৈতিক দল বলে ডক্টর ইউনূস সাহেবকে যে, "আপনি রাজনীতির কি বুঝেন? আপনি ক্ষমতাটা ছেড়ে দেন।" বিশ্বে বাংলাদেশি ডক্টর ইউনূস ছাড়া
আরেক ব্যক্তির নাম বাংলাদেশে আপনি কি বলতে পারবেন যে সারা পৃথিবীতে সমাদৃত, প্রশংসিত, সম্মানিত? আমাদের বাংলাদেশে আমাদের অহংকার, আমাদের গর্ব বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। আ আমার এটা আমার দাবি যেটা যে বিএনপি অনেক আলোচনায় বলে যে আমরা শুনলাম যেটা যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না। এই সরকারের অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে একটি জাতীয় নির্বাচনের দাবিও তারা তুলেছিলেন। তাহলে কি হবে? এই সরকারের উপরও বিএনপির আস্থা নেই। আমি সেক্ষেত্রে বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে তলাবিহীন ঝুড়ি ছিল, সে জায়গাটা থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে টেনে তুলে ফেলেছে প্রায়। এবং উনি যেভাবে রাষ্ট্রটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, ২-৩ বছর যদি উনি এইভাবে একটু শ্রম দেয়, বাংলাদেশও আরেকটি সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা এই অন্তর্বর্তী সরকারের প্রধান রেখে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারি সকল দলের অংশগ্রহণে এবং সেই জাতীয় সরকারের অধীনে আমরা আহ, জুলাই অভ্যুত্থানের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা, যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং যেসব আমলারা আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে তাদের বিচার, পাশাপাশি সংবিধানের সংস্কার, তারপরে আমরা একটা নির্বাচন যদি করি, আমার মনে হয় যে এটাই একমাত্র জাতি মেনে নিবে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আপনি ঘুরে দেখবেন, আপনি সাংবাদিক মানুষ, আপনার কোনো মানুষ চায় না এখন নির্বাচন। বলে, "না, যে আছে ওনারা ভালো চালাচ্ছে।" তা আমরা রাজনৈতিক দল, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনমুখী দল, আমরা পার্লামেন্টে ছিলাম। কিন্তু নির্বাচনটা আমরা চাচ্ছি সংস্কার, মোটা দাগের একটা সংস্কার হওয়ার পরে যখন এখানে অ্যাম নির্বাচনী সমতল মাঠ সৃষ্টি হবে, ঠিক তখন নির্বাচনটা। না হলে এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা জানুয়ারিতে বা জুনে যদি নির্বাচন হয়, সেটা হবে আত্মঘাতী একটি সিদ্ধান্ত। সেটা হবে উম আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করা। জি, আপনাকে আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. শামসুল আলম নিক্সন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তিনি প্রত্যাশা করেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বেই যেন একটি জাতীয় সরকার গঠন করা হয়। দর্শক, আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।